আপনাকে তো গুলি করতে হবে যারা গুলি করছে তাদের উপরে। তারা তো মিয়ানমারের ডাঙ্গায়, এবং কারা করছে এটা কেউ জানে না। এবং অনেক জায়গায় জলদস্যুরা এটা করে। তো এখন দাঙ্গা থেকে যদি গুলি করে, মুভিং বস্তু একটা যেটা চলমান বস্তু, তখন এই বস্তু যদি দ্রুত স্পিডে থাকে তাহলে গুলির আঘাত পাওয়ার সম্ভাবনা কম। আর যদি ধীরে চলে তাহলে গুলির আঘাত পড়তেই পারে। তা আমাদের ট্যুরিস্ট যে সমস্ত যানবাহন নৌপথে যায়, এরা তো ধীরে যায়, এরা তো আর আকাশপথের মতো 100 মাইল স্পিডে যায় না। গত এক সপ্তাহ ধরে সেন্ট মার্টিনের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন। আসলে কি ঘটতে যাচ্ছে? সম্মানিত দর্শক শ্রোতা, যারা চেঞ্জ টিভির এই পর্বটি দেখছেন, আপনাদের সকলের প্রতি আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমরা আলোচনা করছি 15ই জুন 2024 এবং ঘটনাক্রমে সৌদি আরবে চাঁদ দেখার ক্যালেন্ডার মোতাবেক আজকে জিলহজ মাসের 9 তারিখ পবিত্র ইয়াউমুল আরাফা তথা আরাফাত দিবস। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন সৌদি আরবে মক্কানগরী থেকে অল্প দূরে পবিত্র 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 আরাফাতের ময়দানে লক্ষ 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 হাজি বসে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। আমরা ঢাকা মহানগরে বসে মহান আল্লাহর প্রতি আমাদের অগাধ আস্থা বিশ্বাস, আল্লাহ রব্বুল আলমিনের দয়ার প্রতি অগাধ আস্থা বিশ্বাস মনে রেখে আমরা আজকের এই অনুষ্ঠানটা শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম বলে। সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের সঙ্গে কথা বলার ফাঁকে একটা নকশা দেখাই দিই, বা হাতে আঁকা ম্যাপ। জনাব আলী, এটা আপনি একটু ফোকাস করে একটু ঘনিষ্ঠ করে দেখাতে চেষ্টা করুন, যাতে করে মানুষ দেখতে পারে। এটা একদম হাতে এঁকেছি একটা বাংলাদেশের দক্ষিণ পূর্বের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটাকে আমি দেখানোর জন্য। এখানে একদম নিচের দিকে তথা দক্ষিণে যেখানে লেজের মতো করে নেমে গেছে, সেখানেই হলো টেকনাফ উপজেলা, টেকনাফ থানা। টেকনাফ থানা হলো বাংলাদেশের সবচেয়ে দক্ষিণ পূর্বের থানা। আমরা সেই টেকনাফ থানায় একটা ডট দিয়ে দেখিয়েছি, অ্যারো দিয়ে দেখিয়েছি, এবং টেকনাফের পূর্ব সীমান্তে নীল রঙের কালি দিয়ে দেখানো আছে এটা নাফ নদী। নাফ নদী হচ্ছে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে জলসীমানা নাফ নদীর মাঝখান দিয়ে চলে। আর এই ম্যাপে পশ্চিম দিকে হলো বঙ্গোপসাগর, এবং দক্ষিণ টেকনাফ বা বাংলাদেশের কোণার থেকে একটু দক্ষিণে একটু পশ্চিমে হলো সেন্ট মার্টিন দ্বীপ। এটা শুধু চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারকে দেখানোর জন্য। আমি যেখান থেকে সম্মানিত জনগণের ভোটে নির্বাচিত হয়েছি সেটা চকরিয়া পেকুয়া, ওটা কক্সবাজার জেলায় একটু উপরে দেখানো আছে, লাল রঙের বর্ডার দিয়ে দূর থেকে দেখানো আছে। এই ম্যাপটি আবারও আপনাদেরকে দেখানো হবে যেন আপনারা ফলো করার সময়, কথাগুলো শোনার সময় অনুসরণ করতে পারেন। সেন্ট মার্টিন খুবই ছোট একটা দ্বীপ, এটা একটা ইউনিয়ন, এটা প্রবাল দ্বীপ। এটা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন কেন্দ্র। সেখানে সামরিক কোনো স্থাপনা গুরুত্বপূর্ণ নেই। সেখানে জনগণ প্রচুরভাবে যায়, এই ঈদের সময় প্রচুর যাবে। এক নম্বর হলো যে এই গণ্ডগোলটা কী নিয়ে, তার ব্যাখ্যাটা হলো যে আপনাদেরকে যে বলেছি, ম্যাপে যদি দেখেন, আবারও যদি খেয়াল করেন, না টেকনাফ থেকে যদি কোনো পর্যটন বা কেউ সেন্ট মার্টিন যেতে চেষ্টা করে, তাহলে তাকে জাহাজে উঠতে হবে। জাহাজে উঠলে সেই জাহাজটা নাফ নদী দিয়ে দক্ষিণ দিকে যাবে। দক্ষিণ দিকে আঁকাবাঁকা নদীপথ ফলো করে এটা যায় বঙ্গোপসাগরে পড়বে। এই নাফ নদীর মাঝখান দিয়ে হলো মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্ত। এটা যে কোনো আন্তর্জাতিক নিয়ম। এটা এই হলো টেকনাফ। এই টেকনাফ থেকে মানুষ জাহাজে ওঠে, এই নাফ নদী দিয়ে দক্ষিণ দিকে যায়। আমি নিজেও গিয়েছি, আপনারা যারা গিয়েছেন তারা সবাই জানেন। এই নাফ নদী এখানে বঙ্গোপসাগরে পড়ে। এটা হলো মিয়ানমার, এদিকে হলো মিয়ানমার, মিয়ানমার 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 বার্মা, আরাকান, রাখাইন, রোহিঙ্গা, আর এটা হলো বঙ্গোপসাগর। এই নাফ নদীর পশ্চিম সাইড আমাদের, এই নাফ নদীর পূর্ব সাইড মিয়ানমারের।
আমাদের সাইডে নদীতে কিছু কিছু জায়গায় চর পড়েছে। আমি যতটুকু স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, এবং চর পড়াটা আমার আর আপনার উপরে নির্ভর করে না, এটা আল্লাহর দেওয়া সিস্টেম, প্রকৃতি। যার কারণে আমাদের জাহাজগুলোকে বাংলাদেশের পানি এড়িয়ে নদীর পূর্ব সাইড দিয়ে যেতে হয়, যেটা মিয়ানমারের পানি। এইরকম পানি দিয়ে মিয়ানমারের সরকারের বা বাহিনীর বা নৌবাহিনীর বা কোস্টগার্ডের মিয়ানমারের জাহাজগুলো যাতায়াত করে। যখন করে তখন এই মিয়ানমারের ডাঙ্গা থেকে, তীর থেকে ওই জাহাজের উপর গোলাগুলি করে। গোলাগুলিটা করে যথাসম্ভব বিদ্রোহী গোষ্ঠী, ইনসার্জেন্টস, যারা মিয়ানমার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে, তারা অত্র অঞ্চলে এখন দখল নিয়েছে। এই অঞ্চলটায় তারা দখল নিয়েছে। তারা বাংলাদেশের জাহাজের উপরে গোলাগুলি করছে গত 7 দিন যাবৎ, এবং মিয়ানমারের উপর তো করছেই। যদি আমাদের জাহাজগুলো আমাদের পানির উপর দিয়ে যেতে পারত, তাহলে গোলাগুলি করলে এটা আন্তর্জাতিক অপরাধ হতো। এখন এই পানিটা হচ্ছে ইনোসেন্ট ওয়াটার, ইনোসেন্ট মানে নির্দোষ পানি, এটা একটা শব্দ আর কি। কিন্তু মিয়ানমারের দুষ্কৃতিকারীরা, বিদ্রোহীরা, ইনসার্জেন্টরা আমাদের উপরে গোলাগুলি করে অন্যায় করতেছে। কারণ আমাদের জাহাজগুলো একান্তভাবেই বেসামরিক মানুষকে ক্যারি করে। কোনো বেসামরিক যানবাহনের উপরে আঘাত করা, গোলাগুলি করা আন্তর্জাতিক আইনি অপরাধ। এখানে পড়ার পর বঙ্গোপসাগর থেকে এটা এখানে আসে, সেন্ট মার্টিন আসে। এই যে সেন্ট মার্টিন লিখে দিয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ, এটা এখানে আসে। এখানে 2 রকম থেকে সেন্ট মার্টিনের দূরত্ব বলতে পারবেন স্যার? এটা জাহাজে যেতে, এটা নটিক্যাল মাইলের হিসাবে মানুষ বুঝবে না। এটা আমাদের নর্মাল ট্যুরিস্ট জাহাজগুলো শীতকালে যেতে 4.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে। আর এখন ওয়েদার খুব খারাপ, আবহাওয়া খারাপ, সমুদ্রের ঢেউ বেশি, উত্তাল, বর্ষাকাল, সেই জন্যে প্রায় 8, 9, 10 ঘন্টা লেগে যাচ্ছে বা লেগে যাবে। গতকাল 14 জুন শুক্রবার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন, মিস্টার এম এ শাহিন সম্মানিত জেলা প্রশাসক, মিস্টার মাহফুজ সম্মানিত ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এবং সেখানে বিজিবি আছে, টেকনাফে ব্যাটালিয়ন আছে, কক্সবাজারের ব্যাটালিয়ন আছে, কোস্টগার্ড আছে, সকলেই সতর্ক এবং অ্যালার্ট আছে। একটি ট্যুরিস্ট জাহাজ, যথাসম্ভব নাম 12 আউলিয়া। চট্টগ্রামকে আমরা 12 আউলিয়ার দেশ বলি। চট্টগ্রামের শহর থেকে 12-13 মাইল উত্তরে সীতাকুণ্ড, ভাটিয়ারির পরেই একটা স্টেশন বা একটা জায়গা আছে যেটার নামই 12 আউলিয়া। সেখানে গাড়ি দাঁড়ায়, কিছু নজরানা দেয়। এই 12 আউলিয়া নামের জাহাজটিতে করে গতকাল রসদপত্র, খাদ্যদ্রব্য, জরুরি চিকিৎসা ওষুধপত্র পাঠানো হয়েছে। উদ্দেশ্য সেন্ট মার্টিনে যারা আছে তারা যেন বেঁচে থাকতে পারে। সেন্ট মার্টিনে খাদ্য সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। দ্বীপের দূরে যুদ্ধ জাহাজ অবস্থান করতে দেখা যাচ্ছে। জাহাজগুলো মিয়ানমারের কিনা সেটাও স্পষ্ট নয়। আর এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ একদমই নাই। মহান আল্লাহ যদি দয়া করেন, যদি জাহাজ একদমই যেতে না পারে, তা আমাদের হেলিকপ্টার করে পৌঁছায় দেবে, কোনো সমস্যা নাই। বা চট্টগ্রাম থেকে জাহাজ যায় সেন্ট মার্টিনে দিয়ে দিবে। এটা নিয়ে দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নাই। আমি এতটুকু আপনাদের নিকট একজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা এবং প্রায় 30 বছর আগের থেকে পরিচিত নিরাপত্তা বিশ্লেষক আর এখন একজন রাজনৈতিক কর্মী, আমি আপনাদেরকে নিবেদন করব যে এটা নিয়ে আশঙ্কা থাকবেন না। বাংলাদেশের ভূখণ্ডের এক খণ্ড, বাংলাদেশের ভূখণ্ডের 1 চুল পরিমাণ জায়গাও কোনোদিন কেউ নিতে পারবে না। বাংলাদেশ সামরিক বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের অন্যান্য বাহিনী, বিজিবি, পুলিশ, কোস্টগার্ড, আনসার, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মাতৃভূমি ইনশাআল্লাহ রক্ষিত হবে। সেন্ট মার্টিনে আবারও এই ঈদের সময় পর্যটক যেত, অনেক পর্যটক হতো, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এটা আমাদেরকে মেনে নিতে হবে। যদি মিয়ানমারের সঙ্গে বা যারা গোলাগুলি করছে তাদের সঙ্গে কোনো রকমের একটা আলাপের দরজা খোলা যায়, তৃতীয় কোনো অনানুষ্ঠানিক মধ্যস্থতাকারী দিয়ে, তাহলে আমাদের যাতায়াতটা আবার ইজি হয়। তো এখন এটা কঠিন অবস্থায় আছে। আর আরেকটা হলো যে আমাদের জাহাজগুলোকে নৌবাহিনীর জাহাজ দিয়ে বা আমাদের স্থানীয় ছোট ছোট কোস্টগার্ডের জাহাজ দিয়ে পাহারা দিয়ে যে নিয়ে যাওয়া, এটা সম্ভব, কিন্তু আপনাকে তো গুলি করতে হবে যারা গুলি করছে তাদের উপরে। তারা তো মিয়ানমারের ডাঙ্গায়, এবং কারা করছে এটা কেউ জানে না। এবং অনেক জায়গায় জলদস্যুরা এটা করে,
এটা সোমালিয়ার জলদস্যুদের কবলে বাংলাদেশে জাহাজ পড়েছিল এখন থেকে 5 মাস আগে, আপনার মনে আছে, মাস দেড়েক আগে তারা ফেরত এসছে। তো ডাঙ্গা এরকম জলদস্যুরা থাকে। আমি যখন পার্বত্য চট্টগ্রামে চাকরি করতাম, রাঙামাটি থেকে একবার আমি বাধ্য হয়ে নিয়ম ভঙ্গ করে স্পিডবোট নিয়ে রাত্রেবেলা যেতে হয়েছিল রাঙামাটি থেকে মারিকসা, সেটা লংগদু পার হয়ে আরও উত্তরে, এবং আমার স্পিডবোটের পিছে কিন্তু গোলাগুলি হতো। মানে হচ্ছে স্পিডবোটের আওয়াজকে ফলো করে তারা গুলি করতো, এবং পার্বত্য চট্টগ্রামে রাত্রেবেলায় স্পিডবোট চালানো টোটালি নিষিদ্ধ। কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করেছিল, ডিমান্ড করেছিল ব্রিগেড কমান্ডার যে আপনি মারিকসা যান। তো এখন ডাঙ্গা থেকে যদি গুলি করে, মুভিং বস্তু একটা যেটা চলমান বস্তু, তখন এই বস্তু যদি দ্রুত স্পিডে থাকে তাহলে গুলির আঘাত পাওয়ার সম্ভাবনা কম, আর যদি ধীরে চলে তাহলে গুলির আঘাত পড়তেই পারে। তা আমাদের ট্যুরিস্ট যে সমস্ত যানবাহন নৌপথে যায় এরা তো ধীরে যায়, এরা তো আর আকাশপথের মতো 100 মাইল স্পিডে যায় না। এটা একটা আপনাকে জানালাম যে সেন্ট মার্টিনের রসদের জন্যে যেন মানুষের কষ্ট না হয়, চিকিৎসা ইত্যাদির জন্যে বাংলাদেশ সরকার মানসিকভাবে প্রস্তুত, স্থানীয় প্রশাসন প্রস্তুত। এই চ্যানেলের মাধ্যমে আমি কক্সবাজার জেলা প্রশাসক জনাব এম এ শাহীন, জেলা পুলিশ সুপার মহোদয় এবং বিজিবির যে ব্যাটালিয়ন কমান্ডার, বিজিবির যে সেক্টর কমান্ডার, বিজিবির যে রিজিয়ন কমান্ডার, যাদের নামটা আমি ইচ্ছাকৃতভাবে নিচ্ছি না, ওনাদের প্রতি আমার সশ্রদ্ধ অভিনন্দন। ওনারা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন ওখানে একনিষ্ঠভাবে, স্টেডফাস্টলি। অনেকে সেন্ট মার্টিনের বিদেশি শক্তির আগ্রাসন আশঙ্কা করছে, আপনি কিভাবে দেখেন? এটার উত্তরটাকে আপনারা মেহরবানি করে এটা হালকাভাবে নেবেন এজন্য যে বিদেশি শক্তি শুধুমাত্র সেন্ট মার্টিন দখল করে কিছুই করতে পারবে না। আর বিদেশি শক্তি সেন্ট মার্টিন দখল করা মানে তো একটা রীতিমতো অফিসিয়াল আগ্রাসন, অ্যান অ্যাট্যাক on the soil of Bangladesh, on the sovereignty of Bangladesh। এটা আমি কোনো মতেই আশঙ্কা করছি না। বিদেশি শক্তি বলতে এখানে কে আসবে? বাংলাদেশের এই পুরা দেশের তুলনায় এটা একটা তালুক সমান, দেশের তুলনায় বঙ্গোপসাগরের তুলনায় এটা একটা আঙ্গুলের কোণা, একটা নখের আগা। তো এটা কেউ নেবে না, কারণ এখানে কেউ থাকতে পারবে না। আমাদের নৌবাহিনী আছে, আমাদের কোস্টগার্ড আছে, আল্লাহর রহমতে আমাদের বিমান বাহিনী আছে। এটা একদমই আশঙ্কা ভুল। তবে হ্যাঁ, যেটা আপনি প্রশ্ন করেন নাই, আমি ওই প্রসঙ্গে একটু যেতে পারি। 1935 সালে, এখন থেকে আনুমানিক 90 বছর আগে, ভারতে প্রথমবারের মতো প্রশাসনিক সংস্কার হয়েছিল। তখনকার আমলে ব্রিটিশ ভারত, সেই আমলে বাংলা একটা প্রদেশ ছিল, বেঙ্গল নামে একটা প্রদেশ, গভর্নর হতো। আর আসাম যেটাকে আমরা চিনি, এখনকার নর্থ ইস্ট ইন্ডিয়া, এখনকার উত্তর পূর্ব ভারত পুরোটাই ছিল একটা প্রদেশ যার নাম ছিল আসাম। সেই আসামে গভর্নর হতো না, গুরুত্ব কম হওয়ার কারণে লেফটেন্যান্ট গভর্নর হতো। সেই সময় আসাম প্রদেশের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন স্যার রেজিনাল্ড কুপল্যান্ড বা উচ্চারণের ভাদে রেইনাল্ড কুপল্যান্ড। 35 সালের ইন্ডিয়া রিফর্মস অ্যাক্টের পরে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের পরে, তার দূরদৃষ্টিতে সে দেখেছিল যে আজ থেকে 10 হোক, 12 হোক, 15 বছর পরে হোক ভারতে স্বাধীনতা আসবে। তখন আমরা যারা ব্রিটেনের পক্ষে এখানে কাজ করে যাচ্ছি, চাকরি করে যাচ্ছি, আমাদের তো মাতৃভূমি ব্রিটেন, ইংল্যান্ড, আমাদের স্বার্থ এখানে কেমনে দেখব, সেইটা দেখার জন্য স্যার রেজিনাল্ড কুপল্যান্ড একটা প্রস্তাব দিয়েছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। ওটার নাম পর ইতিহাসে পেয়েছিল ক্রাউন কলোনি প্রস্তাব। মানে হলো যে এই যে বঙ্গোপসাগর, এখান থেকে দেখালে দেখবেন, এদিকে হলো মিয়ানমার, তার উত্তরে উত্তর পূর্ব ভারত, তারপরে চীন। এদিকে মিয়ানমার, উত্তর পূর্ব ভারত, চীন। ক্রাউন কলোনি প্রস্তাব ছিল যে এই পার্বত্য চট্টগ্রাম সহ মিয়ানমারের রাখাইন প্রদেশ, শিন প্রদেশ সহ মিয়ানমারের মিজোরাম, নাগাল্যান্ড সহ উত্তরে একদম চীনের বর্ডার পর্যন্ত এই অঞ্চলটাকে, এরকম একটা সীমানা যদি ধরি, এরকম একটা সীমানা, এটাকে স্বাধীনতা দেওয়া যাবে না। এখানকার মানুষকে খ্রিস্টান বানাতে হবে এবং এটা একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, যা প্রোটেক্টরেটের মতো। যেমন কিনা 1919 সালে ব্রিটিশ গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছিল, ইহুদি রাষ্ট্রের ঘোষণা দিয়েছিল বেলফোর ডিক্লারেশনে 1919-এ, আর সেটা 1948-এ এসে বাস্তবায়ন হয়েছে।
প্রায় 29 বছর পর। এরকম এই ক্রাউন কলোনিটা সব খ্রিস্টান হতো, পাশ্চাত্যের সঙ্গে তাদের সম্পর্ক হতো। ইসরায়েল মাঝখানে যেমন মিডল ইস্টে, এটাও আমাদের মাঝখানে থাকতো। যেন ভারত একটি দেশ বা দুটি দেশ যে নিয়মেই তারা স্বাধীন হোক, চীনের স্থল বর্ডারের সঙ্গে পাশ্চাত্য শক্তিগুলির একটা যোগাযোগের রাস্তা থাকে। এটার নাম ছিল ক্রাউন কলোনি। এখন সেন্ট মার্টিন নিয়ে তার ক্রাউন কলোনি করা যাবে না, কিন্তু আল্লাহ না করুক, মহান আল্লাহ দয়া করে আমাদেরকে হেফাজত করুন। আমাদের এই অঞ্চলটা অবশ্যই অবশ্যই স্ট্র্যাটেজিক্যালি পৃথিবীর ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ। আমাদের সজাগ দৃষ্টি সেদিকে থাকা প্রয়োজন।